বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করছি অধ্যায় ৩ ব্যাংক সমন্বয় বিবরণী। এটা অ্যাসাইনমেন্ট 3, মনে রাখবেন অ্যাসাইনমেন্ট 3 হিসাব বিজ্ঞান এসএসসি। তার জন্য বেসিক ক্লাস আমার ইউটিউব ভিডিও রয়েছে 66, 69, 71, এই 3টা ক্লাস দেখলে সুবিধা হবে। তবুও আমি কিছু বেসিক ক্লাস এখানে আলোচনা করছি। দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী কী প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, নগদানবহি বুঝলে এই অঙ্ক পারা যাবে। এটি কারবারের মালিক বা আমানতকারী তৈরি করেন, যে মাসের শেষে তৈরি করা হয়। এখন ব্যাংক সমন্বয় বিবরণীকে প্রশ্নটা বুঝেন কেন দুজনের মধ্যে ডিস্টার্ব হয়। এটা হচ্ছে আমানত নগদানবহি, এটা আমানতকারী বা কারবারের মালিক তৈরি করে। আর ব্যাংক তৈরি করে কি, ব্যাংক বিবরণী বা পাস বহি বা ব্যাংক বিবরণী এটা তৈরি করে। এখন মনে করেন আমরা যখন ব্যাংকে টাকা জমা দিব, তখন আমি ব্যাংক ডেবিট দিকে লিখব আর ব্যাংক লিখবে ক্রেডিট দিকে। তো কোনো কারণে ব্যাংক যদি না লিখে বা নগদানবহি যদি কোনো কারণে লেনদেনটি না লিখে, তাহলে উভয় জেরের মধ্যে গরমিল দেখা দেয়। তাহলে এখন দেখেন, প্রশ্নে আমার হিসাব অনুযায়ী ব্যাংকে জমা আছে 40,000 টাকা, কিন্তু দেখেন ব্যাংকে বলছে কি 30,000 টাকা। তাহলে কেন গরমিল 10,000 টাকা হয়? এটা কেন হয় একটু আগে বললাম, ব্যাংকে যে জমা দিলে আমি লিখছি বা ও লিখে নাই, সে কারণে গণ্ডগোলটা হয়। যা কারণ লেনদেন আমি লিখেছি, ব্যাংক লিখে নাই, আবার ব্যাংক লিখেছে আমি লিখি নেই, আবার কেউ কম বেশি লিখেছে। এগুলো প্রশ্ন করলেই পারা যাবে। আর ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন? মালিক তৈরি করেন, মনে রাখবেন কে তৈরি করে? মালিক। আর ব্যাংক মূলত দুটি পদ্ধতিতে ব্যাংক সমন্বয় তৈরি করা হয়। একটা একক জার পদ্ধতি, যেটা প্রাচীন বলা হয়, প্রচলিত বলা হয়, আজকের অঙ্কে এটা। আবার উভয় জের, দ্বৈত জের সংশোধন পদ্ধতি বা আধুনিক পদ্ধতি, এটা আলোচনা করতে বলেছে। এগুলো বেসিক ক্লাস ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, একটু আমি আলোচনা করছি। দেখেন, এখানে একটি জার হবে আর এখানে দুইটি জার থাকবে, দুইটি জার থাকতে হবে এখানে। এটা এগুলো আমি তেমন আলোচনা করছি না, কেন এটা আমি আগের ক্লাসে দিয়েছি। উভয় দিকে এটা মিলে যাবে, মনে রাখবেন দুনো দিকে মিলে যাবে। কোথায়, কোন পদ্ধতি? উভয় জারে। আর এটা মিলবে না। আর এখানে যদি আমি নগদানবহি দিয়ে অঙ্ক শুরু করি, সেটা বুঝতে পারবেন আস্তে আস্তে করে আমি বলবো। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। মনে রাখবেন এখানে একটি জাত থাকবে, এখানে দুটি জাত লাগবে, একটা নগদানবহি একটা ব্যাংক। আর এখানে নগদানবহি ও ব্যাংক উভয় বহিতে সংশোধন করতে হবে, কিন্তু এখানে শুধু আমরা এক জায়গায় সংশোধন করব, কিন্তু এখানে কোথায় দুই জায়গায় সংশোধন করব, এবং এটা উভয় দিকে মিলে যাবে, এটা কিন্তু মিলবে না। তাহলে আমরা এখন আমাদের আলোচ্য বিষয় অ্যাসাইনমেন্টে চলে আসছি। দেখেন, হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৩ ব্যাংক সমন্বয় বিবরণী এসএসসি পরীক্ষার্থী 2022 সালের অ্যাসাইনমেন্ট 3 সমাধান সংখ্যা আমি আলোচনা করব। প্রশ্ন ছিল নগদানবহি মোতাবেক ব্যাংক জমা। এটা গেলে মনে করো ব্যাংক বস, কেন? ব্যাংক যেটা করেছে সেটা আমাকে করতে হবে। অর্থাৎ ব্যাংকের বইতে সমাধান করা যাবে না, মনে রাখবেন। উদ্বৃত্ত ছিল এত টাকা। এই প্রশ্ন হচ্ছে এটা, আমরা আলোচনা করবো একটু পরে এইটা। এখন ক নাম্বারে বলেছি কি, উল্লিখিত লেনদেন থেকে গরমিলের কারণ বর্ণনা করতে বলেছে, সেটা আমরা পরে করব। আগে খ করব, উপযুক্ত তথ্যের আলোকে। এখন আমরা খ নাম্বার করব, এটা পরে আলোচনা করব। গরমিলের কারণ। খ, উপযুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতিতে, মানে একক জার পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। উত্তর লিখে দিয়েছি, যারা পারবেন তারা উত্তর করলে অঙ্কটা মিলিতে পারবেন। আর প্রশ্ন উদ্দীপকের প্রশ্নটি সবাই ওয়েবসাইটে পাবেন, ওখান থেকে দেখে নেবেন। আমি এখানেও আলোচনা করব। গ, উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জার পদ্ধতিতে, অর্থাৎ উভয় জার বা আধুনিক পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। উত্তর 97,300, আর এটা 82,800। আর এই প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক, এটা বর্ণনা দিতে হবে উত্তর। আর এগুলো হচ্ছে অঙ্ক করতে হবে, এটার উত্তর দেওয়া আছে, এটা উত্তর দেওয়া আছে, নিজে নিজে করে যদি উত্তর মিলান তাহলে আরও ভালো। আচ্ছা, আমি এখানে হেল্পলাইন দিয়ে দিব। আচ্ছা, এবার আসেন। হ্যাঁ, প্রশ্ন উদ্দীপক, নগদানবহি মোতাবেক ব্যাংক জমা 48,600, এটা কোথায় লিখতে হবে? আগেই বলে দিচ্ছি, একক জার পদ্ধতি করতে গেলে অঙ্কটা জাবাদার ছকের মতো হবে। তাহলে এই টাকাটা ওখানে লিখে দিতে হবে। কোথায়? প্রথমে 1,
1 নম্বর লেনদেনটা প্রশ্ন পড়ছি না, প্রশ্ন আপনারা দেখেন চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট করা হয়নি। এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? আগে লিখতে হবে, মানে এটা দিয়ে আমি চেক ইস্যু করেছি, তার মানে কি আমার টাকা কমে গিয়েছে। কোথায় কমছে? ক্যাশ বহিতে, সেজন্য আমি C- লিখছি। আমরা এখন 1/4টা বোঝাচ্ছি, তারপর উভয় আসবো, C- বোঝাচ্ছি। তাহলে এখন সংশোধন করতে গেলে যেহেতু আমার ক্যাশ টাকা কমে গিয়েছে, তাহলে আমাকে কী করতে হবে? ব্যাংকও টাকাটা কমাই দিতে হবে। কিন্তু প্রশ্ন করতে হবে, আমি একটা কথা লিখছি, ব্যাংক বস, মনে রাখবেন। ব্যাংক বস বোঝাচ্ছি ব্যাংকে টাচ করা যাবে না। তাহলে আমি যেহেতু কমিয়ে দিয়েছি, এখন ব্যাংকের সাথে মিল দেখতে হলে আমার কী করতে হবে? ক্যাশ টাকাটা বাড়াই দিতে হবে। হ্যাঁ, নগদ টাকাটা যেহেতু কমে গিয়েছে, এখন কমায় ফেলছি, যেহেতু ব্যাংকে যেতে পারবো না, সেজন্য আমার কী করতে হবে? বাড়াই দিতে হবে। তাহলে মনে রাখবেন এই C+, তার মানে এটা যোগ হবে। এটা কী হবে? এই লেনদেনটা কী হবে? যোগ হবে। এই কালো কালি দিয়ে, লাল কালি দেখবেন না, লাল কালিটা দিয়েছি কি ঘটনাটা, কিন্তু সমাধান হবে এটা ব্ল্যাকগুলো। এবার আসুন উপজেরে আসেন। উপজেরে আমি একটু আগে বলেছি দুই পক্ষকে আমি সমাধান করব। নগদান বহিতে টাচ করতে পারবো, ব্যাংক বহিতে টাচ করতে পারবো। যেহেতু ঘটনাটার মাধ্যমে কী হয়েছে? ক্যাশ টাকা কমিয়ে গিয়েছে, আমি কমিয়েছি, ক্যাশ মানে আমার বই। তাহলে এখন ব্যাংকে টাচ করব, তাহলে ব্যাংকও কমাই দিব, তাহলে উপপক্ষ মিলে যাবে। হ্যাঁ, এখানে কি একক জারে কী বোঝাচ্ছি? খ নাম্বার একক জারে মানে আমার এটা আমি কমিয়েছি ঠিক, কিন্তু আমি যেহেতু ব্যাংকে যেতে পারতেছি না, সেজন্য আমি কমালাম, এখন বাড়াই দিলাম। এই জিনিসগুলো বুঝতে পারলে অঙ্ক শেষ, বুঝে যাবেন। 2, আদায়ের জন্য এত টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনও লেখা হয়নি। 2, এগুলো উদ্দীপকে আছে। আচ্ছা, কোথায়? ওয়েবসাইটে পাবেন। আচ্ছা, প্রশ্ন। এখন আসুন খ। এখন আমরা একক জার পদ্ধতিতে এই ঘটনার মাধ্যমে আমার কী হলো? ক্যাশ টাকা আমার বেড়েছে। কোথায়? মানে ব্যাংকে বেড়েছে আর কি। C+ বলতে নগদ, C মানে ক্যাশ বুক, নগদান বইতে আমার টাকা ব্যাংক কলামে বেড়েছে। এখন আমি ব্যাংকে যেতে পারবো না, যেহেতু ব্যাংকে আমি যেতে পারবো না, ব্যাংক টাচ করতে পারবো না, তাহলে আমাকে মিলাইতে হলে আমি যেহেতু আগে বাড়িয়েছি, এখন কি করছি? কমিয়ে দিয়েছি, তাহলে এটা মাইনাস হবে। কোথায়? একক জার খ নাম্বার অঙ্কে এটা মাইনাস হবে। আচ্ছা, এবার উভয়জারে আসুন। উভয়জারে এই ঘটনাটা ঠিক আছে, C+ ঠিক আছে, মিলবে ঘটনাটা। আসল ঘটনা হচ্ছে এটা। এখন সংশোধন করব। তাহলে কীভাবে সংশোধন করবো? যেহেতু আমি বাড়িয়েছি, তাহলে ব্যাংকে গিয়ে আমি বাড়িয়ে দিতে পারবো। বাবা বলছে একক জারের মধ্যে ব্যাংকে টাচ করা যাবে না, উভয় জারে ব্যাংকে টাচ করা যাবে। সেখানে এখানে বি আসছে ব্যাংক, কিন্তু এখানে বি আসে নাই। তাহলে বারবার বুঝতে পারলে আপনি বুঝে যাবেন। কারণ ব্যাংক সমান মানে কি? কিছু আইটেম যোগ করতে হবে, কিছু আইটেম বিয়োগ করতে হবে। তাহলে আমি আজকে কী করতেছি? কারা যোগ কারা বিয়োগ করতেছি। আচ্ছা, এবার আসুন 3 নাম্বার, অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত এত টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে। অর্থাৎ একটা চেক দেওয়া হয়েছে, কিন্তু সেটা আরেকজনের চেক, আমার না, আমি দিই নাই চেকটা। তো ব্যাংক কী করছে? আরেকজনের চেক আমাদের হিসাবে ডেবিট করেছে। তাহলে ব্যাংক কে ভুল করছে? ব্যাংক, আমি না। এই দেখেন কি, হ্যাঁ, তাহলে এই ঘটনার কারণে আমার টাকা কমে গিয়েছে। এই টাকা কমে গিয়েছে, এটা আসল ঘটনা। যেহেতু আমার টাকা কমে গিয়েছে একক জারে, তাহলে আমাকে আমি ব্যাংকের কাছে যেতে পারবো না, আমাকে সংশোধন করতে হবে। তাহলে এখন ব্যাংকে যেহেতু আমার কমে গিয়েছে, আমি আমার বইতে কী করব? আমিও কমিয়ে দিব, কিন্তু ব্যাংকের কাছে যাওয়া যাবে না। তারা ওখানে টাকা যেহেতু ব্যাংকে কমে গিয়েছে, আমি কমিয়ে দিয়েছি। এবার উভয়জারে আসেন। উভয়জারে মানে কি বলছি? ব্যাংকে টাচ করতে পারবো, সেজন্য যেহেতু ব্যাংক কমিয়েছে, আমি ব্যাংকে প্লাস করে দিয়েছি। 4, ব্যাংক লভ্যাংশ আদায় করেছে এত টাকা ব্যাংক লভ্যাংশ আদায় করে, অর্থাৎ ব্যাংক আমার টাকা বাড়িয়েছে, মানে ব্যাংক আমার পক্ষে টাকা আদায় করছে। তাহলে একক জার পদ্ধতিতে আর উভয়জার। এই জন্য যেহেতু আমার টাকা বাড়ছে, B+, ব্যাংক জমা বাড়ছে, ব্যাংক জমা বাড়ছে। এখন সমাধান করতে গেলে এখন আমি কি সমাধান করব? যেহেতু ব্যাংক কলাম আমি বাড়িয়েছি, এখন ব্যাংকে কিছু করা যাবে না, সেজন্য আমি কী করব? যেহেতু ক্যাশ বুকে সেটা ক্যাশ প্লাস করে দিব। যেহেতু ব্যাংকে টাকা বাড়ছে, আমি আমার বইতে প্লাস করে দিয়েছি। এখানে ব্যাংক হবে না কখনো। কিন্তু উভয়জারে আসেন, ব্যাংক বেড়েছে, আমি এখানে প্লাস করে দিয়েছি, আমার টাকা বেড়েছে। উভয় পক্ষ সংশোধন। উভয়জার মানে কি? উভয় পক্ষ সংশোধন। আর একক জারের সংশোধন কি? শুধু কোথায়? নগদান বইতে, ব্যাংকে টাচ করা যাবে না, বারবার বলছি।
5, ব্যাংক সার্ভিস চার্জ এত টাকা ডেবিট করেছে, অর্থাৎ ব্যাংক আমার থেকে কিছু টাকা কেটে নিয়েছে, তাহলে আমার টাকা কমে গিয়েছে, এটা এখানে কমে গিয়েছে, ব্যাংক মাইনাস, এটাও ব্যাংক মাইনাস, তাহলে সংশোধন করবো একক জ্বরে। কিন্তু ব্যাংক কমিয়েছে, ব্যাংকের কাছে আমি যেতে পারবো না, তাহলে আমাকেও কমাতে হবে, তাহলে আমাদের কী হবে, এটা মাইনাস। তাহলে উভয় জারে কী হবে, যেহেতু ব্যাংক কমিয়েছে আমি কমিয়েছি, এই জিনিসগুলো বুঝতে পারলে অঙ্ক আপনি বুঝে যাবেন, নিজে নিজে করতে পারবেন। 6, একজন পাওনাদারকে এত টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে 12 টাকা লেখা হয়েছে, অর্থাৎ এত টাকার জায়গায় এত টাকা লিখছি নগদান বইতে, তাহলে নগদান বইতে কম লিখছি, কে ভুল করছে, নগদান বইতে কত টাকা, 10,800 টাকা, এটা থেকে এটা বাদ দিলে এই টাকাটা পাওয়া যাবে। তাহলে এই লেনদেনের ফলে আমার টাকা কমছে, ঠিক আছে, আমার টাকা কমছে, সেজন্য আমি এখানে মাইনাস করছি। কিন্তু এখন আমাকে সংশোধন করতে গেলে ব্যাংকে আমি যেতে পারবো না, সেজন্য আমাকে কী করতে হবে, নগদান বইতে মাইনাস করে দেব, কত, 10,800। আর উভয় জারে কী করবো, ব্যাংকে যেহেতু টাকা কমিয়েছে আমি আমার কলামে কী করব, মাইনাস করব। আচ্ছা, 7 নাম্বার, আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে, যার নগদানভুক্ত হয়নি, উক্ত বিলের লিখিত মূল্য ছিল 50,000 টাকা। এখন প্রশ্ন করতে পারেন, প্রাপ্য বিল আদায় করেছে 51,000 টাকা, এটাই আমাকে লিখতে হবে, লিখা ছিল কত, 50,000 টাকা, তাহলে অতিরিক্ত 1,000 টাকা কী, মনে করবো অতিরিক্ত 1,000 টাকা সুদ আদায় করেছে কে, ব্যাংক। তাহলে দেখেন এই ঘটনার ফলে আমার টাকা বাড়ছে, এখন সংশোধন করব, যেহেতু আমার টাকা ব্যাংকে বেড়েছে তাহলে আমি কি করব, ক্যাশ বইতে হাত দিতে পারবো, সেজন্য ক্যাশ বইতে কী করবো, প্লাস করবো, তাহলে উভয় পক্ষ মিলে যাবে। আর উভয় জারে কী করছে, যেহেতু ব্যাংকে বেড়েছে এইখানেও বেড়েছে, আমি এখানে বাড়িয়ে দিব, এ হচ্ছে লেনদেন। মোটামুটি আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি। তারপর আসুন, এখন আমি এই যে একক জার পদ্ধতিতে 82,800 টাকার কীভাবে আসলে দেখাচ্ছি, আবার একটু রিভিউ দিচ্ছি। এই দেখেন প্রত্যেকটা এই 1 নাম্বার লেনদেন কী হবে, একক জারে এই কালোটা দেখব যোগ, আর উভয় জারে ব্যাংক কালার মাইনাস, মনে রাখবেন। 2 নাম্বার লেনদেনটা কী হবে, একক জারে মাইনাস, আর উভয় জারে ব্যাংক কলামে প্লাস। 3 নাম্বার লেনদেনটা কী হবে, একক জারে মাইনাস, আর উভয় জারে ব্যাংক কলামে মাইনাস। 4 নাম্বারটা একক জারে যোগ, আর উভয় জারে ক্যাশ কলামে মানে নগদান বইতে প্লাস। 5 নাম্বার একক জারে মাইনাস, উভয় জারে ক্যাশ বইতে মাইনাস। 6 নাম্বার ঠিক একই সিস্টেম দেখে নেবেন। 7 নাম্বারও ঠিক এরকম, একক জারে ক্যাশ বইতে প্লাস হবে, সরি মানে প্লাস, আর উভয় জারে ক্যাশ বইতে প্লাস হবে। তাহলে এখান থেকে এই ব্ল্যাক কালারগুলো দিয়ে আমি অঙ্কটা সমাধান করব, লালগুলো আর দেখবো না কেউ। লালগুলো আমি কেন লিখেছি, জাস্ট বাস্তব ঘটনা বোঝানোর জন্য। তাহলে সমাধান করবো ব্ল্যাক দিয়ে, এই কালোগুলো দিয়ে। আচ্ছা, এখন আমি প্লাস মাইনাসগুলো দেখাচ্ছি, সমাধানটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। শর্টকাটে দিয়েছি সমাধান সংকেত, দেখেন এই সমাধান সংকেত, একক জার নগদান বহিতে ব্যাংক জমা এত টাকা, তার সাথে এই লেনদেনগুলো যোগ হবে 1, 4, 7, এই 7 নম্বর লেনদেনগুলো যোগ হয়ে যোগফল এটার সাথে যোগ করে এখানে লিখবেন। এখান থেকে বাদ যাবে কত, 31,300। 31,300 কেন আসছে, 2 নাম্বার লেনদেন, 3 নাম্বার লেনদেন, 5 নাম্বার, 6 নাম্বার যোগ বিয়োগ করে এই উত্তর এসে গেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। খ নাম্বার এটা একক জার ছিল সমাধান। এখন আসেন উভয় জার সমাধান কীভাবে করছে। উভয় জার সবসময় আগে 2টা কলাম করতে হয়, 2 দিকে লিখতে হবে। এটা নগদান বহি, এটা ব্যাংক বই। আগে নগদান বই বোঝাচ্ছি, প্রশ্ন থেকে লিখছি। এটা কারা কারা যোগ হবে, 4 নাম্বার আর 7 নাম্বার যোগ হবে, এই যোগ করে আমি এটা এখানে লিখছি। হ্যাঁ, বিয়োগ কলামে এই 5 আর 6, 5 নাম্বার 6 নাম্বার, এই নমুনা দরকার হলে বই থেকে দেখে নিয়েন পারলে। 5 নাম্বার 6 নাম্বার এখানে লিখেছি। হ্যাঁ, এটা একটু রাইট দিচ্ছি কিন্তু ডিফারেন্সটা আসবে যেখানে, এখান থেকে এই 2টা বাদ দিয়ে এ টাকাটা আসছে। এবার আসেন ব্যাংক বিবরণী। হ্যাঁ, ব্যাংক এটা কোথায় পেয়েছে, খ নাম্বার উত্তর। কারা কারা যোগ হবে, 2 নাম্বার আর 3 নাম্বার যোগ হবে, যোগফল এটা, আর বিয়োগফল 1, এটা বিয়োগ একটা ফিগার, এটা থেকে এটা বাদ দিয়ে এটা দেখছেন উভয় দিকে মিলে গেছে। তাহলে বুঝতে পারবেন আপনার অঙ্কটা ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন ক নাম্বার, যেটা আলোচনা করি নেই, এটা একটু দেখে নেই। হ্যাঁ, গরমিল কেন হয়, আমাদের ক নাম্বার প্রশ্নটা কী ছিল, উল্লিখিত লেনদেন থেকে
গরমিলের কারণ বর্ণনা করে। এখানে থিওরিটিক্যাল, এটা আসলে এই জিনিসগুলো বুঝলেই, এই দুইটা বুঝলে পারবেন। দেখেন গরমিল কেন হয়, আমি টিপ বেসিক আলোচনা করছি। তুমি লিখেছ আমি লিখি নেই, বা আমি লিখেছি তুমি লিখো নাই, সেজন্যই গণ্ডগোলটা হচ্ছে। অর্থাৎ নগদান বই লিখেছে কোনো টাকা, পাস বই মানে ব্যাংক লিখে নাই, আবার পাস বই লিখেছে নগদান বইতে লিখে নাই। এটার উত্তর ব্যাখ্যাগুলো বিভিন্ন বইতে আপনি পাবেন, তবুও আমি এখানে কিছু সংকেত দিয়েছি। দেখেন 1 নাম্বার লেনদেন, 1 নাম্বার লেনদেনের ফলে নগদান বই ক্রেডিট দিকে লেখা হয়েছে, ব্যাংক বিবরণীতে ডেবিট দিকে লেখা হয়নি। এই টিপসটা বুঝলে বানাবানা লিখে ফেলতে পারবেন। দেখেন চেক ইস্যু করলে নগদান বই ক্রেডিট দিকে লেখা হয়। এই লাইনটা করতে গেলে দেখেন নগদ এইখান থেকে লিখছি, নগদান বই ক্রেডিট দিকে লেখা হয়, কিন্তু উক্ত পাওনাদার কর্তৃক উক্ত চেকটি যথাসময়ে ব্যাংকে উপস্থাপন না করলে ব্যাংক পাস বইতে ডেবিট দিকে লিখে না, ফলে উভয়ের মধ্যে এত টাকা গরমিল দেখা দেয়। তো এখান থেকে দেখলে বুঝতে হবে। আমি আবার বোঝাচ্ছি এই জিনিসটা আমি কিন্তু এখান থেকে বানিয়ে লিখেছি টেকনিকটা, এই টেকনিকটা মনে রাখলে হবে। কারণ চাকরি শুরু আবার নগদান বই কোন দিকে লেখা হয়, ক্রেডিট দিকে। সেজন্য কি বুঝছি, চাকরি শুরু করলে নগদান বই ক্রেডিট দিকে লেখা হয়, আর ব্যাংকে লেখা হয় ডেবিট দিকে। কিন্তু ব্যাংক এখানে লিখে নেই, এই ক্রস দিছি, ব্যাংক এখানে না লিখাতে নগদান বই ক্রেডিট দিকে লিখছে, কিন্তু ব্যাংক ডেবিট দিকে না লিখে নেই, সেজন্য দুজনের মধ্যে গরমিল দেখা দিয়েছে। কত টাকা? 4-5 টাকা গরমিল দেখা দিয়েছে। এই টিপসটা বুঝে যাবেন। এখান থেকে বানিয়ে আপনি লিখে ফেলতে পারবেন, মানে কে লিখছে কে লিখে নেই, আমি লিখেছি ব্যাংক লিখে নেই। 2 নাম্বার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, এটাও কি বোঝাচ্ছে, নগদান বই ডেবিট দিকে লেখা হয়েছে, কিন্তু ব্যাংক ক্রেডিট দিকে লিখে নাই। তাহলে আমি এখান থেকে বানিয়ে কেউ লিখবো, এই লেনদেনের ফলে নগদান বইতে ডেবিট দিকে লেখা হয়েছে, ব্যাংক ক্রেডিট দিকে লিপিবদ্ধ করেনি, তাই উভয় জারের মধ্যে এত টাকার গরমিল দেখা দিয়েছে। বাস। 3 ভুল, কে ভুল করেছে, নগদান বইতে ক্রস আছে, মানে নগদান বইতে লিখে নেই, ব্যাংক ডেবিট দিকে লিখেছে। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনার দেখে এখানে লিখে ফেলবেন, দেখিয়ে দিচ্ছি। আমি পড়ছি না, ভিডিও বড় হবে, সেজন্য ভালো লাগবে না, আপনি এখান থেকে বুঝে নিন। উভয়ের মধ্যে এত টাকার গরমিল দেখা দেয়, ঠিক আছে। 4 ব্যাংক লভ্যাংশ, অর্থাৎ ব্যাংক ক্রেডিট দিকে লিখেছে, নগদান বইতে ডেবিট দিকে লেখা হয়নি। অর্থাৎ এটা দিয়ে আমি কেউ লিখবো, এই লেনদেনের ফলে ব্যাংক লভ্যাংশ আদায় করার ফলে ব্যাংক ক্রেডিট দিকে লিখেছে, নগদান বইতে ডেবিট দিকে লেখা হয়নি, তাই উভয়ের মধ্যে গরমিল দেখা দিয়েছে। 5 নম্বরও ঠিক সেভাবে আমি লিখতে পারবো, ব্যাংক লিখেছে নগদান বইতে লিখে নেই, সেজন্য এই গরমিল দেখা দিয়েছে। 6 এটা একটু ভালো করে হ্যাঁ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ভুল করছে কে, নগদান বইতে কম লিখছে, এটা কিন্তু দুজনে লিখছে মনে রাখবেন। শুধু ভুল করছে কে, নগদান বইতে ক্রেডিট দিকে কম লেখা হয়েছে, আর ব্যাংক সঠিকভাবে লিখেছে। এই জিনিসগুলো একটু এখান থেকে দেখে নেবেন, আমি এখানে ভিডিওতে দিচ্ছি, এই ভিডিওতে এখান থেকে আপনার পজ করে এই কারণটা লিখে নেবেন, আমি এটা আলোচনা করছি না। কম লিখেছে। 7 নাম্বারটা আদায়ের জন্য প্রাপ্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ক্রেডিট দিকে, অর্থাৎ ব্যাংক লিখছে এটা, নগদান বই ডেবিট দিকে লিখে নাই। এই টেকনিক দিয়ে আমি লিখে ফেলতে পারবো, এই ব্যাংক ক্রেডিট দিকে লিখেছে, দেখছেন, নগদান বই ডেবিট দিকে সাধারণত লেখা হয়, কিন্তু লেখা হয় নাই। এটা একটু আপনারা পজ করে দেখে নিন। ভিডিও বড় হয়ে যাবে বলে সেজন্য আমরা এগুলো দিচ্ছি না। আশা করি এখান থেকে বুঝে প্রশ্ন করবেন। এখানে বাবা বলছে এটা একটা প্রাপ্য বিলের সুদ, কেন 50,000 টাকা ছিল, কিন্তু ব্যাংক আদায় করছে কত, 51,000 টাকা, সেজন্য সুদ এটা। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।